আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করলাম, বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি। এটাও আমাদের বায়োলজি ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মাঝে একটা। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। বিগত বছরের প্রশ্ন দেখা গেছে বা টেস্ট পেপার বলো, বোর্ড কোশ্চেন দেখো, প্রত্যেক বছরই এটা ঢাকা বোর্ডে আসে। এখানে মেইন টপিক মাত্র দুইটা, একটা টিস্যু কালচার, একটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, ইংলিশে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আচ্ছা, টিস্যু কালচার, টিস্যু বানানটা খেয়াল করো, দন্তস্ব তালব্যস্ব দুটো দিয়ে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। ডেফিনেশন, সংজ্ঞা দিয়ে শুরু। জীব প্রযুক্তি এবং টিস্যু কালচার, এই দুইটা সংজ্ঞা থেকে যে কোনো একটা তোমাদের এইচএসসি তে আসবে প্রশ্ন ফার্স্ট, ক মার্কসের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীব প্রযুক্তির সংজ্ঞাটা লেখো। জীব প্রযুক্তি হলো মানুষের কল্যাণার্থে। কল্যাণার্থে কি? সবাই লেখো, সবাই লেখো। কল্যাণার্থে মানে কি? এটা মঙ্গল করা, আমাদের জন্য ভালো। অণুজীব, অণুজীবটা বক্স করে স্টার্ট দাও। অণুজীব সম্পর্কে একটু পরে বলতেছি। অণুজীব নিয়ে আমাদের একটা চ্যাপ্টারই আছে, বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4। এই যে এখন করোনা ভাইরাস, যা করোনা ভাইরাসের কারণে আমরা এখন সবাই লকডাউনে আছি, বাসায় বসে আছি। এই করোনা ভাইরাস কিন্তু একটা অণুজীব। হ্যাঁ, ভাইরাস অণুজীব, এটা বলতেছি। কিংবা অপর কোনো কোষে জীবসত্তা নিয়ন্ত্রিত ব্যবহার, অথবা জীব প্রযুক্তি হলো জীব বা জীব উপজাত পদার্থের ব্যবহারিক বা শিল্পভিত্তিক প্রয়োগ। জীব উপজাত মানে জীব থেকে প্রাপ্ত পদার্থ। তাহলে জীব প্রযুক্তি ইংলিশ কি বাবারা? একটু লেখো। ইংলিশটা হলো জীব প্রযুক্তি, ইংলিশ হলো বায়োটেকনোলজি। জীব প্রযুক্তি এটা হইলো বায়োটেকনোলজি শব্দ থেকে আসছে, বানানটা আমরা দেখলাম। দেখো, ডেফিনেশন বা সংজ্ঞাটা লেখো। শুধু জীব প্রযুক্তির সংজ্ঞাটা লেখো, এই 2 লাইন। এখানে দুইটা সংজ্ঞা দিছি, এটা হইলো তোমাদের কলেজের বই, স্ক্যান করে দেওয়া হয়েছে। এখানে দুইটা ডেফিনেশন দেওয়া হয়েছে, তুমি দুইটাও লিখতে পারো, একটাও লিখতে পারো, যেটাই করো না কেন পরীক্ষার সময় যেন মনে থাকে। যেটা তোমার কাছে সহজ মনে হয় ওটা তুমি মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, জীব প্রযুক্তি গেল। এরপরে লেখো অণুজীব, মাইক্রোব। যে সকল জীব খালি চোখে দেখা যায় না, এটা লেখা সবাই, অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, পরজীবী বা মৃতজীবী হিসেবে বসবাস করে এবং পোষক দেহের উপরে নির্ভরশীল। আচ্ছা, পোষক দেহ হইলো হোস্ট। হ্যাঁ, পোষক দেহ কারা? এই যে আমরা, আমরা হইলাম এক ধরনের পোষক দেহ বা হোস্ট, ঠিক আছে? পোষক দেহ নির্ভরশীল সে সকল জীবকে অণুজীব বলে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়ার পরজীবী। এই ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া পরজীবী সম্পর্কে আমরা বিস্তারিত শিখবো কোথায় আবার? বিস্তারিত আমরা শিখবো হলো বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4। পুরো তোমার এই অণুজীব নিয়ে আলাদা একটা চ্যাপ্টারই আছে, বিশাল বড় চ্যাপ্টার, ওটাও অনেক ইম্পর্টেন্ট। ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া থেকে সবসময় সৃজনশীল প্রশ্ন আসে, মিলা যায়, ওইটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই অণুজীবী স্টার্ট দাও আছে, স্টার্ট দাও জিনিসটা হইলো করোনা ভাইরাস দিয়ে বুঝায়, যেহেতু আমরা এখন সবাই করোনা সম্পর্কে জানি। করোনা খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাথে দেখতে। কোভিড-19 আর কি, যেটা পরজীবী বা মৃতজীবী মানে পোষক দেহের উপর নির্ভরশীল, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এবং নিজেই কিছু পারে না, অন্যের উপর নির্ভরশীল, যেমন আমাদের উপর করোনা নির্ভরশীল। হ্যাঁ, ভাইরাস যখন আকাশে বাতাসে ভেসে বেড়ায় কোনো সমস্যা নাই, যখন আমাদের দেহের মধ্যে আসে সমস্যা সৃষ্টি করে। আবার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আমরা 9-10 সবাই পড়ছিলাম। হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার কারণে যক্ষা রোগ হয়। তার মানে কি? ব্যাকটেরিয়া, এটা ইকোলাই ব্যাকটেরিয়া বা ইশিরিকিয়া কোলাই ব্যাকটেরিয়ার তো অনেক উদাহরণ আছে। ম্যালেরিয়া পরজীবী জিনিসটা কি? অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব অধ্যায় 4-এ, ঠিক আছে? তাহলে দেখো, এই অণুজীব মাইক্রোবটা লেখো। যে সকল জীব খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, পরজীবী বা মৃতজীবী হিসেবে বসবাস করে, পোষকদের উপর নির্ভরশীল, সে সকল জীব অণুজীব বলে। একদম সহজ কথা, বাংলা কথাবার্তা। এগুলো বিস্তারিত আলোচনা করবো বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ, অধ্যায় 4-এ আছে। আমরা এখন পড়তেছি জীব প্রযুক্তি। লিখো। মাইক্রোব ইম্পর্টেন্ট, অণুজীবের ডেফিনেশন আসে উদাহরণস্বরূপ, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি লেখা শেষ করো। আজকে আমরা বেশ কিছু প্রায় 10টা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে লেখো টিস্যু কালচার।
টিস্যু কালচার বানানটা খেয়াল করো, ইংলিশ বানানটা, এই যে টিস্যু বানানটা দেখো, ঠিক আছে, টিস্যু কালচার, হ্যাঁ, তালব্য শ দন্ত স দুটো দিয়ে লেখা যায়। হেডলাইন দাও টিস্যু কালচার। যে প্রযুক্তিতে উদ্ভিদের কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে, যেমন বিভাজনক্ষম মানে কি, যেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, হ্যাঁ, বৃদ্ধিপ্রাপ্ত হয় ওটাকে বলা হচ্ছে বিভাজনক্ষম অঙ্গ থেকে, যেমন কাণ্ড, শীর্ষ মুকুল, কাক্ষিক মুকুল, পাতা ইত্যাদি টিস্যুকে বিচ্ছিন্ন করে জীবাণুমুক্ত কৃত্রিম পরিবেশে আবাস করে। এই লাইনটা আন্ডারলাইন করো, বিভাজনক্ষম আন্ডারলাইন করো, জীবাণুমুক্ত কৃত্রিম পরিবেশ আন্ডারলাইন করো। জীবাণুমুক্ত কৃত্রিম পরিবেশে আবাদ করে নতুন চারা উৎপাদন করা যায়, তাকে টিস্যু কালচার বলা হয়। দেখো, খুব সুন্দর একটা ডেফিনেশন টিস্যু কালচার। এই জীব প্রযুক্তি, টিস্যু কালচার, এই দুইটার সঙ্গে স্টার্ট দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টটিপটেন্সি, টটিপটেন্সি কাহিনী হইলো, এটা কেন জানি গত কয়েক বছর অভিজ্ঞতা বলে বিজ্ঞান কলেজে টিচারদের খুব পছন্দ। বিজ্ঞান কলেজে, সরকারি বিজ্ঞান কলেজ আমার কোচিং এর অপোজিটে, ওই সরকারি বিজ্ঞান কলেজে টিচারদের খুব পছন্দ। ওনারা হইলো তোমার ওই টেস্ট পরীক্ষায়, বিশেষ করে প্রত্যেক বছর টেস্ট পরীক্ষায় কম মার্কসে টটিপটেন্সি দেয়। আমি কয়েক বছর ধরে খেয়াল করছি, কাজে এটা করতে হবে। টটিপটেন্সি আমি যদি সহজভাবে বলতে চাই, ছোট থেকে বড় হওয়া পদ্ধতি। অর্থাৎ আমরা আগে ছোট ছিলাম, শৈশব কৈশোর, এখন যৌবনে আছি, এরপরে তোমার ওই পৌর, তারপর বার্ধক্য জীবনে অতিবাহিত হয়ে একসময় মরে যাব। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। টটিপটেন্সি হলো ছোট থেকে বড় হওয়া। উদ্ভিদে যে কোনো বিভাজন কমা সজীব কোষ বা টিস্যু বা অঙ্গ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে টটিপটেন্সি বলে। আচ্ছা, এবার আসে মাইক্রো প্রপাগেশন। এটা নতুন শব্দ তোমাদের জন্য, তাহলে স্টার্ট দিবা কিসে কিসে, জীব প্রযুক্তি, টিস্যু কালচার, টটিপটেন্সি। এই যে লাল কালিতে আন্ডারলাইন করা আছে দেখো। মাইক্রো প্রপাগেশন, হেডলাইন দাও, মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন ইংলিশ বানানটা দেখো, মাইক্রো প্রপাগেশন ইংলিশ বানানটা খেয়াল করো। এই যে মাইক্রো প্রপাগেশন ইংলিশ বানানটা দেখো। আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি, বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 11, জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি। হ্যাঁ, এটা বায়োলজি ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা তোমার তো মানে এইচএসসি তো লাগবে, প্লাস ফার্স্ট ইয়ারে এটা থাকে, ছোট চ্যাপ্টার তো, এটা তোমাদের ফার্স্ট ইয়ারে ইয়ার ফাইনালে থাকবে এটা ইনশাল্লাহ। মাইক্রো প্রপাগেশন এই শব্দটা দেখো সবাই, এটা তোমাদের জন্য নতুন একটা শব্দ। আমি একটু মার্ক করে দিই, না হলুদ কালার দিয়ে দিলাম। হ্যাঁ, মাইক্রো প্রপাগেশন, হেডলাইন দাও, মাইক্রো প্রপাগেশন, হেডলাইন দাও, লেখো। যে প্রক্রিয়ায় উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বা অঙ্গাংশ, পরাগ রেণু, ভ্রূণ বা ভ্রূণ, যেটা উচ্চারণ করো, ডিম্বাণু প্রভৃতি ক্ষুদ্র অংশ ব্যবহার করে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, তাকে মাইক্রো প্রপাগেশন বলে। আচ্ছা, ব্যাপারটা হলো এই যে পরাগ রেণু, ভ্রূণ, ডিম্বাণু, এগুলো সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব বায়োলজি ফার্স্ট পেপার অধ্যায় 10, উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে পরাগ রেণু, ভ্রূণ এগুলো থেকেই হয়। আচ্ছা, আরেকটা কথা, ভালো একটা কথা মনে পড়লো হঠাৎ করে, এই চ্যাপ্টারে আমরা যা কিছু পড়ব সব কিন্তু হবে কৃত্রিম। কৃত্রিম মানে কি, মানব সৃষ্ট পদ্ধতি, কৃত্রিম ভাবে গবেষণাগারে আমরা এগুলো করা হবে, ল্যাবরেটরি যেটাকে আমরা বলি, গবেষণাগারে। স্বাভাবিক এদের কোনো পদ্ধতি না। স্বাভাবিক পদ্ধতি কিভাবে বংশবৃদ্ধি করে, উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে, এই সম্পর্কে আমরা আলোচনা করব বায়োলজি ফার্স্ট পেপার অধ্যায় 10-এ। আর প্রাণী আলোচনা, এগুলো তো প্রাণীর ভিত্তিক চ্যাপ্টার, অধ্যায় 2-এ আছে। হাইড্রা, ঘাস ফড়িং, রুই মাছ কিভাবে তাদের প্রজনন ঘটে জানবো। আর মানুষের প্রজনন আমরা কিভাবে সংখ্যা বৃদ্ধি করি স্বাভাবিক পদ্ধতিতে, এটা দেওয়া আছে আমাদের বায়োলজি সেকেন্ড পেপার অধ্যায় 9। আবার মানুষেরও কিন্তু কৃত্রিম ভাবে হয়, কিভাবে, টেস্ট টিউব বেবি, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ল্যাটিন শব্দ, টেস্ট টিউব বেবিটা হয়, এটাও আমরা শিখবো বায়োলজি সেকেন্ড পেপার অধ্যায় 9, এখন দরকার নাই। এখন দেখো, এই যে পরাগরেণু, ভ্রূণ, ডিম্বাণু, এগুলো আমরা আগেও বলছি। দেখো, পরাগরেণু হলো স্পোর, SPORE, সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে এটা ঘটে। এমব্রায়ো, ভ্রূণ, ডিম্বাণু, ভাব, হ্যাঁ, শুক্রাণু, স্পার্ম, ওটা লাগবে না। এই যে তিনটা শব্দ সবুজ কালি দিয়ে দেওয়া, এগুলো আমরা পড়বো বায়োলজি ফার্স্ট পেপার অধ্যায় 10-এ। উদ্ভিদ প্রজনন একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, জাস্ট ইংলিশ গুলো দিয়ে দিলাম, স্পোর, ভ্রূণ, এমব্রায়ো, ওভাম। এটা না লিখলেও চলবে, এটা লেখো, এগুলো লেখো, এই সংজ্ঞাগুলো লেখো। তাহলে আমরা কি কি ডেফিনেশন শিখলাম, জীব প্রযুক্তি, টিস্যু কালচার, টটিপটেন্সি, মাইক্রো প্রপাগেশন। এক্সপ্লান্ট, স্টার দাও, সুপারস্টার দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এক্সপ্লান্ট, এক্সপ্লান্ট বানানটা দেখো বাবারা,
EXPLANT, এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট বানানটা দেখো, EXPLANT, খুব সহজ একটা বানান, ইজি, এক্সপ্লান্ট। ঠিক আছে, হেডলাইন দাও এক্সপ্লান্ট। যারা পরে আসছো এই যেটা লেখো, স্ক্রিনশট তোলো, তোমরা সবাই স্ক্রিনশট তোলো, কিন্তু লিখতে হবে। তুমি যদি না লিখো ভুলে যাবে। দেখো আমি অনেক এক্সট্রা কথা বলি, এগুলো কিন্তু এখানে নাই, বলতেছি লিখে নাও। উদ্ভিদের যে অংশ পৃথক করে টিস্যু কালচারে ব্যবহার করা হয় তাকে এক্সপ্লান্ট বলে। খুব সহজ, জাস্ট কিভাবে উদ্ভিদ থেকে আলাদা করব, কি কি বৈশিষ্ট্য থাকে, বিভাজন ক্ষমতা সম্পন্ন, নিরোগ, রোগ মুক্ত, উৎকৃষ্ট জাতির, উৎকৃষ্ট মানের, এগুলো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো আমরা। এই যে টিস্যু কালচার পদ্ধতি চিত্র সহ বর্ণনা শিখবো, হ্যাঁ, তখন আমরা এগুলো জানতে পারবো। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে অনুচারা বা প্ল্যান্টলেট বলা হয়। এগার 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 হচ্ছে শৈবাল থেকে প্রাপ্ত একটি স্বচ্ছ নাইট্রোজেন মুক্ত জিলেটিন জাতীয় পদার্থ। এই জিলেটিন এটা হলো তোমার ওই যে কাস্টার্ড ফালুদা বাসায় বানায় না আমরা, বা অনেকেই তোমরা পারো, বিশেষ করে মেয়েরা এগুলো ভালো পারে। আমাদের বর্তমান জেনারেশন মেয়েরা, আমি যেটা দেখছি বা তোমরা যারা আছো, মেয়েদের ভাত তরকারি রাঁধতে পারে না, কিন্তু কাস্টার্ড, তারপর হইলো এই যে ফালুদা, চাউমিন, নুডলস, হাবা জাবা আইটেম, যেগুলো ফাচুকি আইটেম, যেগুলো খায় পেট ভরে না কিন্তু দিলের তৃষ্ণা মিটা, ওফ, বার্গার, ওফ, পিৎজা, এগুলো খুব ভালো পারে মেয়েরা। যাই হোক, ভাত তরকারি রাঁধতে পারবো না, ডাল, মসুর ডাল রাঁধতে পারবে না, শিখবে, আস্তে আস্তে শিখবে ইনশাল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই। এগার এগার হচ্ছে শৈবাল থেকে প্রাপ্ত একটি স্বচ্ছ নাইট্রোজেন মুক্ত জিলেটিন জাতীয় পদার্থ। শৈবাল, বক্স করে স্টার্ট দাও। শৈবাল নিয়েও আলাদা একটা চ্যাপ্টার আছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5-এ। ঠিক আছে, শৈবাল এবং ছত্রাক, শৈবাল নিয়ে একটু হালকার উপর ঝাপসা আলোচনা করবো এখন। 11 পর্যন্ত লিখো সবাই, 11 11 11 11 পর্যন্ত লিখো সবাই, 11 পর্যন্ত লিখো। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো আমাকে। 11 পর্যন্ত লিখো, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। 11 পর্যন্ত লিখা হলে বইলো একটু কষ্ট করে, হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে বলো। 11 পর্যন্ত লিখো। তার শেষ লেখা। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আমি কি পরের টপিকে যেতে পারি? আচ্ছা, এখানে আবার আসতেছি, সমস্যা নেই, টাইম দেবো আবার ক্লাসের শেষে, আবার তোমাদের 5 মিনিট সময় দিব লেখার জন্য, প্রবলেম নাই। আচ্ছা, এখানে দেখো শৈবাল সম্পর্কে আমরা যদি একটু দেখি। শৈবাল দেখো, ইলোথ্রিক্স স্পাইরোগাইরা, ব্লু গ্রিন অ্যালগি বা বিজিএ বা সায়ানোব্যাকটেরিয়া, অলসো নোন অ্যাজ সায়ানোফাইটা বা নীলাভ সবুজ শৈবাল, এই সবগুলো শৈবালের উদাহরণ। ঠিক আছে, সবগুলো শৈবালের। এখানে গ্রিক শব্দ ফাইটন মিন্স প্ল্যান্ট, গ্রিক, এই যে দেখো বাঁকা করে লেখা হয়েছে, ইলোথ্রিক্স স্পাইরোগাইরা বাঁকা করে লেখা হয়েছে, মানে কি, এগুলো হলো গণ নাম, হ্যাঁ, বৈজ্ঞানিক নাম। তোমরা সবাই জানো বৈজ্ঞানিক নাম লেখার উপায়, ক্লাস 8 থেকে পড়ে আসতেছো। ছাপার অক্ষরে লেখার সময় ইটালিক অক্ষর লিখতে হয়, এই যে ইটালিক অপশন আছে দেখো, যে বাঁকা করে লেখা। আর বৈজ্ঞানিক নামগুলো হাতে লেখার সময় নিচে আলাদাভাবে দাগ দিতে হয়, হাতে লেখার সময় নিচে আলাদাভাবে দাগ দিয়ে লিখতে হয়। আর এটা ছাপার অক্ষরে লিখেছি বাঁকা। তোমরা এখন খাতায় আবার বাঁকা করে লিখো না, সোজা করে লেখো, নিচে দাগ দাও। এখানে অনেকে প্রশ্ন আছে, ভাই এখানে দাগ দেওয়া কেন? অ্যাকচুয়ালি এটা হলো গ্রিক শব্দ, এটা এমএস ওয়ার্ড খুব সম্ভবত ডিটেক্ট করতে পারে না, আমি জানি না। ঠিক আছে, ইংলিশ ওয়ার্ড না তো, এগুলো তো গ্রিক শব্দ, এখানে নিচে দাগ আসছে। তোমরা বাঁকা করে লিখো না, সোজা করে লেখো। তাহলে লেখো ইউলোথ্রিক্স স্পাইরোগাইরা, ব্লু গ্রিন অ্যালগি বা শর্টকাটে বলে বিজিএ, সায়ানোব্যাকটেরিয়া, অলসো নোন অ্যাজ সায়ানোফাইটা বা নীলাভ সবুজ শৈবাল, অনেক সুন্দর নাম, এই সবগুলো শৈবালের উদাহরণ। গ্রিক শব্দ ফাইটন মিন্স প্ল্যান্টস বা উদ্ভিদ। ঠিক আছে, ফাইটন গ্রিক শব্দ। এরকম এটা হলো এই শৈবাল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5-এ, হ্যাঁ, শৈবাল নিয়ে আলোচনা হয়েছে বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5-এ। এরকম এই ফার্স্ট, তোমরা জানো যে বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার গুলো হলো উদ্ভিদ রিলেটেড, আর সেকেন্ড পেপার হলো প্রাণী রিলেটেড। সেকেন্ড পেপারে আবার হলো তোমার অধ্যায় 3 থেকে একদম
টানা অধ্যায় হইলো তোমার 9 পর্যন্ত বা 10 পর্যন্ত বলা যায়, সবই হলো মানব দেহ রিলেটেড চ্যাপ্টার। পরিপাক, রক্ত, শ্বসন, রেচন, প্রজনন সব আমরা শিখবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে লেখো এই ইউলোথ্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমাদের বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 এ। ইউলোথ্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আচ্ছা, ফাইটন গ্রিক শব্দ লিখছো? আচ্ছা ঠিক আছে, এবার আসো লেখো 11 পর্যন্ত লিখছো। এমব্রায়ড। এমব্রায়ড হলো সোমাটিক ভ্রূণের ন্যায় গঠন যা কৃত্রিম শ্বসনের সৃষ্টি এবং একটি সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হতে সক্ষম। এখানে ব্যাপারটা হলো আগেই বলছি, যা কিছু হবে সব গবেষণাগারে ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবে, কাজে কৃত্রিম শব্দটা আমরা বেশ কয়েকবার পাবো, গবেষণাগার শব্দটা আমরা বেশ কয়েকবার পাবো। ঠিক আছে, আচ্ছা সোমাটিক ভ্রূণ, ভ্রূণ মানে সোমাটিক সেল আছে না, সোমাটিক সেল মানে কি দেহকোষ। তোমরা জানো এই যে দেহকোষ হইলো সোমাটিক সেল, এই দেহকোষের সাথে ভ্রূণের সম্পর্ক রয়েছে, এটা বোঝানো হয়েছে। লেখো সবাই লেখো। সাইব্রিড ভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত। ভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত মানে কি আলাদা বৈশিষ্ট্য। দুটি উদ্ভিদে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট বক্স করে স্টার্ট দাও, প্রোটোপ্লাস্ট ইম্পর্টেন্ট, বক্স করে স্টার্ট দাও। পাশাপাশি রেখে তাদের মধ্যে মিলন ঘটিয়ে টিস্যু কালচার প্রযুক্তি প্রয়োগ করে যে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে সোমাটিক হাইব্রিড বা সাইব্রিড বলে। নতুন শব্দ তোমাদের জন্য, আমি ক্লাসের শুরুতেই বলছি এই চ্যাপ্টারে মেইন টপিক হলো দুইটা, একটা টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। অর্থাৎ এই যে আমরা এই চ্যাপ্টারে যা কিছু পড়ব হয় এটা টিস্যু কালচার রিলেটেড, না হয় এটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি রিলেটেড, এর বাইরে আর কিছু না। অর্থাৎ এই দুইটাকে বেসিক ধরা হয়, এই দুইটা সহই তৈরি হয়েছে আমাদের জীব প্রযুক্তি। কাজে আমাদের যেহেতু চ্যাপ্টার নাম জীব প্রযুক্তি, টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের সবকিছু। দেখো আজকে আমরা বেশ কিছু নতুন শব্দ শিখছি, এর মধ্যে সাইব্রিড একটা। সাইব্রিড তৈরির প্রক্রিয়াকে সাইব্রিডাইজেশন বা দেহকোষের সংকরায়নও বলা হয়। সাইব্রিড তৈরিতে দুটি কোষের শুধু সাইটোপ্লাজম মিলিত হয় কিন্তু নিউক্লিয়াসের মিলন ঘটে না। দেখো লিখে শেষ করো বাবা। সোমোক্লোনাল ভেরিয়েশন, আজকে এটা লাস্ট ডেফিনেশন আমাদের, মনে হয় 10টা ডেফিনেশন শেখানো হচ্ছে। যে কোনো আবাদি কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে সোমোক্লোনাল ভেরিয়েশন বলে। প্রকরণটা বক্স করে, এটা ব্যাখ্যা দিচ্ছি পরে। আবাদি কোষ মানে কি আবাদি মাধ্যম, যেটা আবাদ করা হয়, চাষ করা হয়। যেরকম এখন খুব ডিমান্ড আমাদের আম, ম্যাঙ্গো, হ্যাঁ, তারপর সারা বছরই ধান উৎপাদন হয়, শাকসবজি হয়, নাহলে তো আমরা না খেয়ে মারা যাইতাম। আমাদের দেশে কৃষক সমাজ, কৃষক, আমাদের কৃষিজীবীর সাথে জড়িত যারা, তারা খুব এটার ব্যাপারে তৎপর, ওনারা চাষবাস নিয়ে, বুঝছো, ওনারা খুব তৎপর এই চাষ নিয়ে। ওনারা যদি চাষ না করতেন আমরা কি না খাই মরতাম। আচ্ছা এখানে দেখো ব্যাখ্যাটা আমরা যদি একটু দেখি। এই যে প্রোটোপ্লাস্টটা দেখো, কোষ প্রাচীরের অভ্যন্তরে সমুদয় পদার্থ একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। প্রোটোপ্লাস্ট অংশ হলো দুইটা, একটা প্রোটোপ্লাজম বা সজীব অংশ, অপ্রোটোপ্লাজম অংশ বা নির্জীব অংশ। জিনিসটা হলো একটা কোষে যা কিছু থাকে এভরিথিং ইনক্লুডিং, এগুলো সব কিছু হলো প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট দুইটা অংশে বিভক্ত, একটা প্রোটোপ্লাজমীয় অংশ, একটা অপ্রোটোপ্লাজমীয় অংশ। যেমন সহজভাবে বোঝানোর জন্য আমাদের কোচিং নিয়ে চিন্তা করি, ক্লাসরুম, এই যে আমাদের কোচিং এ কি হয়, ক্লাসরুমে আমরা, আমি টিচার, তোমরা স্টুডেন্ট, আমরা হলাম সজীব অংশ, জীবিত। কিছু নির্জীব জড় পদার্থ আছে, চেয়ার, টেবিল, এসি, হ্যাঁ, বই খাতা কলম পেন্সিল, এগুলো। কাজেই একটা ক্লাসরুম করতে গেলে দুটাই লাগবে, স্টুডেন্টও লাগবে, টিচারও লাগবে, আবার কি লাগবে, চেয়ার টেবিল বই খাতা এগুলো লাগবে। এখন এখন তো ধরো কোচিং বন্ধ, আমরা সবাই জানি করোনার কারণে কোচিং এ তো তালা দেওয়া, ক্লাস হচ্ছে না, কোচিং এ ক্লাস হচ্ছে না, তার মানে কি প্রোটোপ্লাজম নাই, অর্থাৎ সজীব অংশ অনুপস্থিত, এই যে আমরা নাই।
এই কারণে ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ কোষের যা কিছু থাকে পুরোটা একটা ক্লাসরুমের মতো হলো প্রোটোপ্লাস্ট। এটা দুইটা অংশ, সজীব আর নির্জীব। এই যে সজীব অংশে স্টার্ট দাও। আচ্ছা, আর এখানে আমরা ওই ইয়ে পাইছি, মিউটেশন পরিব্যক্তি, জেনেটিক ভেরিয়েশন, জিনগত বৈচিত্র্য, আর রূপান্তর, পরিবর্তন, প্রকরণ, ভেরিয়েশন। তোমরা এক্স-মেন মুভি দেখছো, ওই যে মিউটেন্ট থাকে, উলভারিন, সাইক্লপস, তারপর প্রফেসর এক্স, জেভিয়ার, ম্যাগনেটো, বিভিন্ন ক্যারেক্টার আছে। ওরা কি করে, ওদের হলো জিনটা স্বাভাবিক না, অস্বাভাবিক, বুঝছো? অস্বাভাবিক থাকার কারণে কি হয়েছে, তারা আমাদের মতো স্বাভাবিক নেই। এখানে মুভিতে দেখবা ওই যে তোমার ম্যান ভার্সেস মিউট্যান্ট একটা যুদ্ধ হয়। আবার ধরো স্পাইডারম্যানের কথাটা দেখো, স্পাইডারম্যানের কি হয়, ডিএনএ স্বাভাবিক না, স্পাইডার এসে কামড় দিয়ে তার মধ্যে কি হয়, চেঞ্জ হয়ে যায়। এটাই হলো মিউটেশন বা ভেরিয়েশন। ঠিক আছে, এই হলো অবস্থা।